প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের যে ছাত্র জনতার যে আন্দোলন বা অভ্যুত্থানের প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে তাদের যে উদ্যোগ, সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে। তাই সেই সংস্কারের যে স্পর্শ কিংবা সংস্কারের লক্ষ্যে যে বিভিন্ন ধরনের ব্যবস্থাগুলো কিন্তু এখন দৃশ্যমান। সেখানেও অতীতের যে একদলীয় যে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে নৈরাজ্য তৈরি হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু নানা ধরনের দুর্যোগ গণমাধ্যমের যে প্রতিবেদনে কিংবা খবরে সেগুলো প্রকাশ পাচ্ছে। পাশাপাশি এই দুর্যোগের সাথে এখন দেশের বেশ কয়েকটি জায়গায় বন্যা হচ্ছে এবং সেখানে পানিবন্দী মানুষদের জন্য যে সহযোগিতা, এদের জন্য যে ব্যবস্থা কিংবা এদের রেস্কিউ বা এদের যে খাদ্য সহযোগিতার প্রশ্ন, সেটি সারা দেশবাসীর প্রতি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে আবেদনটি রাখছে। পাশাপাশি আমরা দেখছি অতীতে যে কোনো দুর্যোগে, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের সচেতন সমাজ, বিশেষ করে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে এই সমস্ত বন্যায় আক্রান্ত মানুষের পাশে তারা কিন্তু সেই সহযোগিতা পৌঁছে দিয়েছে। এবারও সেটি থেমে নেই, সেই সহযোগিতা চলছে। পাশাপাশি রাজনৈতিক দুর্যোগ কিংবা প্রাতিষ্ঠানিক যে দুর্বলতাগুলো বা ঘাটতিগুলো তৈরি হচ্ছে, সেটিকেও দুর্যোগ হিসাবে দেখা হচ্ছে। এই সমস্ত দুর্যোগ মেরামতের ক্ষেত্রে যে করণীয় জায়গাটি, নাগরিকের যে দায়িত্ব, যে ধরনের সংস্কারগুলো আনয়ন করা বা সংস্কারগুলো নিয়ে আসা প্রয়োজন, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই আজকের আলোচনা। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম এই দুর্যোগের সমাধান কি। এ বিষয়ে আলোচনা করার জন্য তিনজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। সর্বডানে আছেন কবি, বিশিষ্ট কবি এবং জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি হাসান হাফিজ। মাঝখানে আছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এম.ইউ. কবির চৌধুরী। আমার ডান দিকে আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতে হেলেন জেরিন খান, আপনার কাছে আসতে চাই। আমরা যে প্রাকৃতিক যে দুর্যোগ, সেটা নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা শুনব, কিন্তু যে রাজনৈতিক যে দুর্যোগ বা প্রাতিষ্ঠানিক যে ঘাটতি, মানে স্বচ্ছতার প্রশ্নে, জবাবদিহিতার প্রশ্নে যেটি তৈরি হলো, সেটি মোকাবেলা করার ক্ষেত্রে রাজনৈতিক যে ভূমিকা, রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, সেই বিষয়টি শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক বৃন্দ আপনাদেরকে এবং দর্শক শ্রোতাদেরকে। আমি আসলে দীর্ঘদিন পর টক শোতে এলাম, সেই কারণে আমাকে বলতেই হচ্ছে যে বিশেষ করে 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং তার মধ্যে দিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেলাম, সেই স্বাধীনতা পেতে গিয়ে এর পূর্বে আমি বলতে চাই, যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশের সর্ববৃহৎ দল এবং অত্যন্ত জনপ্রিয় দল, এবং আমরা দীর্ঘ 17টি বছর বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য এবং বাংলাদেশ এই চলমান আজকে যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, যে দুর্যোগে আমরা পতিত হচ্ছি, এটা আমরা 17 বছর যাবতই আমরা বারবার করে উচ্চারণ করছিলাম এবং এইটা বলতে গিয়ে এটা থেকে বাংলাদেশকে উদ্ধার করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মীদেরকে আমরা হারিয়েছি, অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, মামলা, ইভেন বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যিনি 3বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে জেল খাটতে হয়েছে একটা ভুয়া মামলার পরিপ্রেক্ষিতে। তিনি দীর্ঘদিন এবং তিনি চিকিৎসা পর্যন্ত পান নাই, বারবার করে তার অবস্থা ভীষণ খারাপ, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দরকার ছিল। দলের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, আপামর জনসাধারণের পক্ষ থেকে, বিশ্ববাসীর পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছিল যে তার জীবন সংকটাপন্ন, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, তাকে উন্নত চিকিৎসা, কিন্তু তাও দেওয়া হয় নাই। তারপরে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকেও ভুয়া মিথ্যা মামলা দিয়ে তাকে বিদেশে থাকতে হয়েছে। তার জীবন এতটাই বিপজ্জনক অবস্থা ছিল যে দলের পক্ষ থেকে আমরা বারবার করে বলেছি যে আপনি আসলে বাঁচতে পারবেন না, আপনাকে বাঁচতে দেবে না। এবং সর্বশেষ আমি বলবো যে এই দ্বিতীয়বার আমরা যে স্বাধীনতার স্বাদ পাচ্ছি, আমরা গোটা বাংলাদেশ যে মুক্ত হতে পেরেছি, সেই ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবে যারা আত্মাহুতি দিয়েছে, যাদের জীবন দিয়েছে এবং সেখানে
66 জন শিশু পর্যন্ত জীবন দিতে হয়েছে। তার মধ্যে যারা মানে জীবন দিয়েছে তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি, সেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং আজকে আরেকটি বিষয় এখানে আবার নতুন করে আমাদের বলতে হচ্ছে যে হঠাৎ করেই বাংলাদেশের মানুষ, বিশেষ করে 8টি জেলায়, এবং এই বন্যার পরিস্থিতি নিয়ে আমরা একটু পরে আলোচনা করবার বিস্তারিত ভাবে। হেলেন জেরিন খান, অসংখ্য ধন্যবাদ। হাসান হাফিজ ভাই, আসতে চাই আপনার কাছে। ছাত্র জনতার যে বিপ্লব, তাদের যে গণঅভ্যুত্থান, তারা এই মূল লক্ষ্যটি হলো রাষ্ট্র তারা সংস্কার করতে চায়। এই লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের যে প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক বা জাতীয় প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর যে দুরবস্থা আমরা এখন দেখছি ক্রমান্বয়ে, সেটি বিভিন্ন সময় বলা হলেও সেটি কিন্তু সংস্কার হয়নি, বরং এক ধরনের অস্বীকার করা বা এড়িয়ে যাওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে। এই সংস্কারের প্রশ্নে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, সেক্ষেত্রে আপনার মতামত কি? দীর্ঘকালের যে নৈরাজ্য এবং মানে একদলীয় একদলীয়করণের যে সংকট তৈরি হয়েছে, সেটা তো রাতারাতি আমরা সমাধান আশা করতে পারি না। 12 দিনে তো এই সমাধানটা আশা করার, কারো হাতে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই। আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আমাদের একটা শান্তির কথা, আনন্দের কথা, আশ্বাসের কথা এবং স্বপ্নের কথা, যে একটা সংগঠিত যুবশক্তি, ছাত্রশক্তি, যাদেরকে কেনা যায় না। অনেক আন্দোলন করেছে, ওনার দলেরাও বহু আন্দোলন করেছে, অনেক গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, কিন্তু ছাত্ররা দেখিয়ে দিয়েছে এবং সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছে যে তাদের শক্তি কত অদম্য, এবং তারা পৃথিবীর কাছে একটা শিক্ষণীয় একটা মডেল তৈরি করেছে। যে ডক্টর মোহাম্মদ ইউনূস যথার্থই বলেছেন যে তোমাদের দেখে বিশ্ব শিখবে, তাই শিখছে। তো সেটার একটু শূন্যতা তো থাকবে, একটু অস্থিরতা থাকবে। এই যে আপনি আজকে যে দুর্যোগ হয়েছে, সেখানেও কিন্তু ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে, ত্রাণের আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়েছে, তারা সমন্বয় করছে সামরিক বাহিনীর সঙ্গে, কোস্টগার্ডের সঙ্গে, রেড ক্রিসেন্টের কর্মীদের সঙ্গে সবাই মিলে টিএসসিতে কেন্দ্র খোলা হয়েছে, তারা নিজেরা যাচ্ছে। এবং এখানে আমাদের প্রতিবেশী দেশেরও একটা ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। তারা বলছে যে তারা বাঁধ খুলে দেয়নি, একা একা খুলে গেছে। ওই যে পলক যেটা বলেছিল যে ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে, আমাদের কিন্তু এখনও অন্তর্ঘাত আছে, বিদেশি শক্তির ষড়যন্ত্র আছে, সেগুলিকে ফাইট আউট করতে হবে। তারপরে আমাদের এই বিপ্লবটাকে সংহত করতে হবে, এই স্বাধীনতাটাকে সংহত করতে হবে, না হলে কিন্তু এই অর্জনটা ব্যর্থ হয়ে যাবে। না হলে এরকম সুযোগ আমরা হয়তো 50 বছর 100 বছরেও পাবো না। এবারে যদি সত্যিকারের আমরা দেশটাকে সংস্কার করতে না পারি, রাষ্ট্রটাকে সংস্কার করতে না পারি, এই জন্য আমি বলি যে যার যার অবস্থান থেকে আমাদের উচিত একটা দায়িত্বশীলতার পরিচয় দেওয়া এবং ত্যাগের পরিচয় দেওয়া, সহিষ্ণুতার, পরমত সহিষ্ণুতার যে সংস্কৃতি, যেটা বহুমতের যে সংস্কৃতি, সেটা রুদ্ধ হয়ে গিয়েছিল, মানুষ কথা বলতে পারত না, সেটি চর্চা, আয়নাঘর তৈরি হয়েছিল। তো সেগুলি থেকে মুক্ত হতে সবাইকে কিন্তু একটা ত্যাগ করতে হবে এবং একটু ধৈর্য ধরতে হবে। আমার আরো হাসান হাফিজ ভাই, আরো আলোচনা শুনবো। এ পর্যায়ে অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী স্যার, আপনার কাছে আসতে চাই যে এই বেশ কয়েকটি জেলায় যে বন্যার যে পরিস্থিতি, সেটিকে আমরা যেভাবেই দেখি, একটি তো গণমাধ্যমে অনেকেই আকস্মিক কারণ বলছেন, হাসান ভাই সহ অনেকেই বলছেন যে এর পিছনে একটি ষড়যন্ত্রও আছে। তো সেই জায়গা থেকে আমরা এর পরিত্রাণ চাই। ষড়যন্ত্র থাকলে সেই ষড়যন্ত্রকে রাষ্ট্রীয়ভাবে সেটি এর জবাব বা মোকাবেলার প্রসঙ্গ তো থাকবেই, কিন্তু যারা বন্যা পানিবন্দী মানুষ যারা, তাদের জন্য রেড ক্রিসেন্ট কি করছে এই মুহূর্তে? বর্তমান পরিস্থিতি আমরা দেখি হঠাৎ আকস্মিক বন্যা, এটা তৃতীয় চতুর্থবার বন্যা আমরা দেখছি। এর আগেও সিলেট, সুনামগঞ্জ, অন্যান্য জেলায় অনেক বন্যা হয়েছে। এইবারকার বন্যাটা আরও বেশি বিস্তৃত এবং হঠাৎ করে বন্যাটা রাতের অন্ধকারে এসেছে। এই রাতের অন্ধকারে হঠাৎ বন্যা আসার জন্য অপ্রস্তুত কারণেই একটা বিরাট সমস্যা দেখেছে। যেমন এখানে বলা হয় যে 10টি জেলায় না শুধু, যেমন ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, নোয়াখালী, চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম শহর এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কক্সবাজার, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এই সব জায়গায় আমাদের কিন্তু 7 লক্ষ ভলেন্টিয়ার, পরিস্থিতি ভয়াবহ। আমাদের 7 লক্ষ ভলেন্টিয়ার আছে। এই 7 লক্ষ ভলেন্টিয়ার কিন্তু যে কোনো সময় যে কোনো দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে। রেড ক্রিসেন্ট, যেটা আমাদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট ন্যাশনাল সংস্থা, এটা হলো আইএফআরসি এবং আইসিআরসি, যে আন্তর্জাতিক রেড ক্রসের সঙ্গে একই সঙ্গে আমরা কাজ করি। এটা জানার সঙ্গে সঙ্গে তো আন্তর্জাতিক সংস্থাগুলি আমাদের সঙ্গে সমন্বয় প্রকাশ করতেছে এবং বিভিন্ন জায়গায় আমেরিকান রেড ক্রস আমাদেরকে অলরেডি তারা আমাদের কথা দিয়েছে, তারা আমাদেরকে একটা ফান্ডও দিয়ে দিচ্ছে, এক্ষুনি আমরা যেন শুরু করতে পারি। এবং গ্রামীণ যে ফোন আছে, গ্রামীণ ফোনে আমাদের একটা এমওইউ আছে, তারাও কিন্তু আমাদেরকে শুকনা খাবারের জন্য ফান্ড দিয়েছে। এখন আমরা যারা দেখা যাচ্ছে যে এই পর্যন্ত আমরা অলমোস্ট 40,000 ফুড প্যাকেজ আমরা পাঠাচ্ছি বিভিন্ন জায়গায়। ফুড প্যাকেজে আমাদের যে
গেছে, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে 10টি মোবাইল টিম রেডি করছি, মেডিকেল টিম। এটা পানি নামার পরে আমরা এই টিমগুলি পাঠাবো। এই টিম আগেও আমরা সিলেট সুনামগঞ্জে কাজ করেছে এবং তারা এই যে আন্দোলন ছিল, ছাত্র জনতার যে আন্দোলন, জাগরণ, যে জাগরণে আজকে আমাদের দেশে নতুন উদ্দীপনায় আমাদের দেশে যে বৈষম্য বিরোধী বা কোটা বিরোধী আন্দোলন ছিল, এই সফলতার মুখ দেখেছে। আমি ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে আন্দোলনের জন্য। এবং তখনই কিন্তু আমাদের এই টিমগুলি আটকা পড়েছিল বিভিন্ন জায়গায়, এই যখন রিলিফ করতে গিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্টে। এখন বাংলাদেশ রেড ক্রিসেন্টের টিমগুলি এই প্রত্যেকটা জেলায় আমাদের যুব রেড ক্রিসেন্ট, যারা বেশিরভাগ কিন্তু ছাত্র, মানে এই জায়গাতে স্বেচ্ছাসেবক আছে আপনাদের বিভিন্ন পর্যায়ে, তারা কতটা সক্রিয় হতে পেরেছে? আমাদের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন জেলায় অলরেডি সক্রিয়। এমনও জায়গায় আছে তারা আর্মির সঙ্গে কাজ করতেছে এবং তারা পানিবন্দী আসছে, তারা তাদের রেস্কিউ করার চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের কিছু ত্রাণ যেতে পারতেছে না, ট্রাককে আটকে গেছে এত বেশি পানি হঠাৎ করে আসার কারণে। আমরা পানি পরিশোধন করার জন্য 3টি যন্ত্র পাঠিয়েছি, এক একটা 750 যে লিটার প্রতি ঘন্টায় তৈরি হবে, এবং যেটা আমরা আগে ডিসেলাইন ওয়াটার করা হয়েছে। যেমন ইয়ের সময়, রিমালের সময় আমি নিজে গিয়েছি এলাকায় পরিশোধনের জন্য, সেই যন্ত্রগুলি গিয়েছে, সেই মেশিনগুলি, সেগুলো অনেকে আটকে গেছে। কিন্তু আমাদের স্বেচ্ছাসেবকরা সব প্রণোদিত হয়ে সেখানে বিভিন্ন ইউনিটের মাধ্যমে ওরা কাজ করতেছেন। এবং আপাতত আমরা শুকনা খাবার দিচ্ছি এবং আস্তে আস্তে সেই সব জায়গায় যখন যা প্রয়োজন হবে আমাদের ফান্ড রেডি, এবং ফান্ড রেডি হচ্ছে, ফান্ড অনুসারে আমরা এক এক জায়গায় পাঠাচ্ছি, যখন যে প্রয়োজন হবে তাই আমরা করবো। এবং রেস্কিউ করার জন্য আমাদের, আপনারা দেখবেন যে ছবির মধ্যে দেখবেন যে তারা যে হাঁটু পানিতে, কোমর পানিতে, তারা আমাদের ভলান্টিয়াররা সেখানে সঙ্গে, তারা যে ওখানকার যে সরকারি সংস্থা তারা সাহায্য করছে, সহযোগী হিসাবে আর্মি, কোস্টগার্ড তাদের সাহায্য করছেন। সেইভাবে আমাদের যে ভলান্টিয়াররা বা স্বেচ্ছাসেবী কর্মীরাও সেইভাবেই কাজ করছে। এবং আমরা ফান্ড রিলিজ করছি একের পর এক, বিভিন্ন জায়গাতে আমাদের ফান্ড আসছে এবং ফান্ড আসবে আন্তর্জাতিক পর্যায়ে। আমরা অলরেডি খবর আন্তর্জাতিক যে আমাদের যে ফেডারেশন আছে, ফেডারেশন আমরা সুযোগ, সেই সহযোগিতা আপনারা প্রত্যাশা করতেছি এবং পাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। তবে ডাক্তার কবির চৌধুরী স্যার, আরও আলোচনা শুনবো। হেলেন জেরিনকে আসতে চাই, যেটি হাসান হাফিজ ভাই বললেন যে এই ধরনের পরিস্থিতি তো আসলে প্রতিদিন তৈরি হবে না বা কয়েক বছর মধ্যেও তৈরি হয় না, এটি তৈরি হতে সময়ের প্রয়োজন হয়। ছাত্র জনতা যে সংস্কার আন্দোলন করে ভুলগুলো যেগুলো ধরিয়ে দিয়েছে, সেক্ষেত্রে সকল অবস্থায় দেশের প্রতিষ্ঠান, মানুষ, রাজনৈতিক দল সকলের মধ্যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি জাগ্রত হোক, চর্চা হোক, সেই প্রত্যাশাটি তিনি তার আলোচনায় উল্লেখ করেছেন। সেই সম্ভাবনার জায়গাটা আপনি কতটা দেখেন? দেখুন, এটা তো সত্যি যে ছাত্র জনতার যে আন্দোলন হলো, সেই আন্দোলনের মূল স্পিড যদিও ছিল প্রথমে যে বৈষম্যমূলক একটি, মানে বিশেষ করে কোটা আন্দোলনের জন্য তারা প্রথমত আন্দোলনটা করেছিল। পরবর্তীতে তারা যে এখন তাদের ভিতর দিয়ে আপামর জনসাধারণের যেটা এখন বারবার করে উচ্চারিত হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের আওয়াজ উঠেছে, আমরা মনে করি যে এখন যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি আছে, সেই সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শুধু দেশের না, সারা পৃথিবীর অ্যাসেট। তার ভিতর দিয়ে আমাদের বাংলাদেশের মানুষ নিশ্চয়ই প্রত্যাশা করে যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বিগত আপনি জানেন যে এই বিশেষ করে 15টি বছর যে অবৈধ সরকারটি ছিল, তারা তো রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আমরা বিশেষ করে কয়েকটি প্রতিষ্ঠানের কথা বলতে পারি। একটা হলো সিভিল প্রশাসন, একটা পুলিশ প্রশাসন, একটা বিচারালয়, আর পার্লামেন্ট তো আছে যেখানে নির্বাচন কমিশন। এই কয়েকটি ব্যাপারে তো আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু বলেছেন। আমি মনে করি যে এটা প্রাথমিক অবস্থায় যেটা হলো যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যদি করতে হয়, তাহলে এই জায়গাগুলোতে হাত দিতে হবে, কারণ এই জায়গাগুলোতে একদম নষ্ট হয়ে গিয়েছে। এখানে এখন অনেকটা বলতে হয় যে অস্তিত্বের সংকটে পড়েছে। বাংলাদেশে যদি বিএনপির মতো একটি বৃহৎ দল যদি না থাকতো, তাহলে আমি মনে করি যে হ্যাঁ, আর হলো যে ছাত্ররা যদি, বাংলাদেশের ছাত্ররা যদি এত সচেতন না হতেন, যদিও অতীত দিনে আমাদের একটা অনেকেরই ধারণা ছিল যে এই তরুণ প্রজন্ম হয়তোবা বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা করে না, বাংলাদেশের সমাজ ব্যবস্থা নিয়ে চিন্তা করে না, এরা অনেকটাই ইন্টারনেট নিয়ে পড়ে থাকে। কিন্তু তারা প্রমাণ করেছে না যে তারা দেশ জাতি নিয়ে প্রবীণ প্রজন্মের চাইতে নতুন প্রজন্ম বেশি ভাবে। সেটা কিন্তু তাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব আজকে আমি দেখেছেন যে আপনার ইন্ডিয়াতে, পাকিস্তানে, অনেক জায়গায় কিন্তু এখন এই বাংলাদেশের এই যে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন তাদের ওখানে হওয়া লেগেছে। অন্য দেশে বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাচ্ছে। হ্যাঁ, তো আমি মনে করি যে হ্যাঁ, এই যে রাষ্ট্র সংস্কারের কথা যেটা বললেন, এটা তো অবশ্যই দরকার।
এটার মধ্য দিয়ে মূল যেটা লক্ষ্য যে এই যে মানে আপৎকালীন যে সরকারটি এসছে, তো তারা তাদের তো আমি মনে করি যে জাতীয়তাবাদী দলও পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা তাদেরকে সর্বোত্তক সহযোগিতা করতে চাই। আমরা এই মুহূর্তেই তাদেরকে বলবো না যে প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে কিংবা আপনি জানেন যে অন্যান্য অনেক দল থেকে বলা হয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু এখন আমরা সমস্ত পরিস্থিতি বুঝে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে না, এই সরকারটিকে আমরা সহযোগিতা করতে চাই। কারণ এই যে রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো আছে, বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলো আছে, এই জায়গাগুলো যদি আমরা মানে সংস্কার করতে না পারি তাহলে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব না। যদিও মানুষের আকাঙ্ক্ষা যে তারা দীর্ঘদিন 15 বছর যাবত তারা ভোট দিতে পারছে না, তারা ভোট দিতে চায় এবং ভোটের মধ্যে দিয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়, যারা পার্লামেন্টে যাবে, যাদের কাছে গেলে তারা তাদের মনের কথা বলতে পারবে। তো সেটা আর একটা বিষয় হলো বলবো যে ছাত্র রাজনীতি দেখেন, আমরাও কিন্তু একটা বিশেষ করে 90-এর আন্দোলনে, আমি তো ইডেন কলেজের ভিপি ছিলাম, 91-তে হয়েছি, কিন্তু 90-এর আন্দোলনের ভিতর দিয়ে পরবর্তীতে আমাদের নির্বাচন, 90-এ কিন্তু আমরা একটা ছাত্র আন্দোলন হয়েছিল যার মধ্যে দিয়ে একটা ইয়ে ছিল, সেখানেও আমরা বেশ কিছু এগিয়েছিলাম, যে পরপর যে 2-4টা নির্বাচন হয়েছিল সেখানে আমরা দেখেছি বাংলাদেশের জনগণ ভোট দিতে পেরেছে। তো এবারও ছাত্র জনতা মানে তারা বিপ্লবী হয়েছে, তারা জাগ্রত হয়েছে, তারা সচেতন হয়েছে। তা আমরা বিশ্বাস করি তাদের এই যে প্রতীক্ষা, মানে তাদের যে অংশগ্রহণ, বিশেষ করে আরেকটা বিষয় আমাকে বলতেই হবে, সেটা হলো যে তারা এতটাই মানে কি বলবো দায়িত্বশীল হয়ে উঠেছে। আপনারা জানেন যে পুলিশ প্রশাসন এতটা বিতর্কিত হয়েছে এবং 5ই আগস্টের পরে তারা যে ট্রাফিকের আন্দোলন সারা বাংলাদেশে করলো, শুধু ট্রাফিকের আন্দোলন না, এরপরে জানেন যে কিছু আমরা শুনেছি যে এই যেই সরকারটি চলে গিয়েছে তারা 300 লোককে ভাড়া করেছিল বিভিন্ন জায়গায় অরাজকতা করবার জন্য, রাতে ডাকাতি করবার জন্য। সেই জায়গায় কিন্তু ছাত্ররা কিংবা ছাত্র জনতা তাদের সাথে আমি বলবো বিএনপিও সর্বোত্তম ভূমিকা পালন করেছে। এই আমরা প্রাথমিক বিজয়টা অর্জন করেছি মাত্র, আমাদেরকে অনেক দূর যেতে হবে এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। রাত দিনে মানে রাতারাতি কিছু হবে না, 1 মাস 2 মাস 3 মাসে কিন্তু এটা সংস্কারটা করা সম্ভব না। তবে একটা আশার কথা যে ছাত্ররা গার্ড হিসেবে আছে, তারা কিন্তু বলেছে, একজন উপদেষ্টা, আমি নাম বলতে চাচ্ছি না, বলেছে আমরা যেরকম বসাতে পারি নামাতেও পারি, সমন্বয়। এবং তাদের যে স্বাধীন বিচার ব্যবস্থা যে ধ্বংস করে ফেলা হয়েছিল, তারা বলেছিল যে রাজপথ থেকে তো কোনো সিদ্ধান্ত, সবসময় কিন্তু পরিবর্তনটা রাজপথ থেকে হয়েছে। আপনি দেখেন 52-তে হয়েছে, শিক্ষা আন্দোলনে 62-তে হয়েছে, 66-তে হয়েছে, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, তারপরে 90-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র গণ অভ্যুত্থান, সেটা ছিল নাগরিক। কিন্তু এইবারেরটা হচ্ছে সর্বপ্লাবী একটা অভ্যুত্থান, সাধারণ মানুষ, এত নিরীহ মানুষকে মারা হয়েছে, মানে একটা পুরো বাহিনী, রাষ্ট্রীয় বাহিনীগুলিকে অপব্যবহার। আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশ সেনাবাহিনীকে, তারা নিজেদের ইমেজকে রক্ষা করেছে এবং দেশবাসীকে রক্ষা করেছে। না হলে কিন্তু একটা দেশ বিশাল একটা রক্তাক্ত একটা ভূমিতে পরিণত হতো এবং একটা গৃহযুদ্ধের দিকে যেত। তো সেইটার জন্যে আমাদেরকে সংহত হতে হবে এবং বিজয়টাকে ধরে রাখতে হবে, সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, রাজনীতিরও সংস্কার করতে হবে। আমরা একটা গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি, অন্তর্বর্তী সরকারের মধ্যেও দেখতে পাচ্ছি এবং রাজনৈতিক দলগুলির মধ্যেও দেখতে পাচ্ছি। অন্তর্বর্তী সরকার আপনারা দেখেন, আবু সাঈদের ভাইকে ডেকে আনা হয়েছিল এই দেশে, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা নিজে সেখানে গিয়েছেন। এইটা একটা, উনি যানজটে আটকে ছিলেন, এটা কিন্তু আমরা আগে কল্পনাও করতে পারতাম না। 1 ঘন্টা আগে মানুষকে রাস্তায় হাঁটতে পর্যন্ত দিত না ফুটপাত দিয়ে। এইরকম একটা স্বৈরাচারী একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। এই চেঞ্জেসগুলি আসছে এবং বিএনপিও দেখছেন যে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে, বিএনপি গতকাল 2 জন বড় নেতাকে তাদের পদ থেকে স্থগিত করা হয়েছে। এইটাও বিরল ঘটনা। একজন নেতা কিন্তু হুমকি দিয়েছিলেন যে শেখ হাসিনার ছবি ছাপলে সেই গণমাধ্যম কি, তাকে সেটা বিএনপি শোকজ করেছে, উনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। রাজনীতির মধ্যে সংস্কারটা আসতে, হ্যাঁ অনেক অনেক করছে। এটা কিন্তু মানুষ তাহলে বলবে যে আওয়ামী লীগ যে গিয়েছিল শ্রেণী চরিত্র একই, আবার যদি বিএনপি এসে একই করে তাহলে কেন এই এত রক্তক্ষয়, এত পরিশ্রম, এত সংস্কারের কাজ? তাহলে আমি বলবো যে এখান থেকেও শিক্ষা নিতে হবে, রাজনৈতিক দলগুলিকে শিক্ষা নিতে হবে। আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে আমরা যেন একটা পজিটিভ। আমি আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম, তখন আমি জিজ্ঞেস করলাম বাজারের আমার কতটা পরিবর্তন দেখছেন। আমি বললাম যে কি ছাত্ররা এখন আসে, ওরা তো গিয়ে দর বেঁধে দিয়েছিল, তো বললো যে
আমরা বলেছি যে গোড়াতে যান আপনারা, মানে আমাদের হাতে তো কিছু নেই। এবং ছাত্ররা সেটা আমি বলেছি ওদেরকে বুঝিয়ে দেয়। আমি বললাম চাঁদাবাজির কী অবস্থা, বলে যে আগে যতটা হতো তার থেকে 1/3 এখন চাঁদাবাজি হয়, কিন্তু একটা সহনীয় পর্যায়ে আসে। একটা দোকানদার স্বল্প শিক্ষিত মানুষ, সে বললো যে নৈতিকতার অবস্থা, আমার খুব ভালো লাগলো এই কথাটা ব্যবহার করেছে, বললো যে নৈতিকতার দিক থেকে সবাইকে আমাদের একটা কাজটা করতে হবে। এই বোধটা মানুষের মধ্যে ছাত্ররা সঞ্জীবিত করে দিয়েছে। এটা একটা অসাধারণ একটা গণজাগরণ, একটা বিশ্ব মানে মডেল আমি বলবো। এটার থেকে আমাদের অভিভূত হলে চলবে না, আমাদের উচ্ছ্বসিত হলে চলবে না, আমাদের শিক্ষাটা যাতে আমরা অর্জন করতে পারি, হয়ে এটাকে যেন আমরা ধরে রাখতে পারি এবং এটার থেকে আমাদের প্রগতির একটা বৈষম্যহীন একটা সমাজ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং সারা বিশ্বে যেন আমরা মাথা উঁচু করে বলতে পারি হ্যাঁ আমরা বীরের জাতি, আমরা অন্যায়কে কখনো সমর্থন করি না এবং আমাদের দেখে তোমরা শেখো। সেইটা একটা আমাদের ছাত্ররা দেখেছে, এইটা একটা অভূতপূর্ব বিপ্লব। সেটাকে ধরে রাখতে হবে এবং আমাদের অনেক পথ যেতে হবে, আমাদের সর্বক্ষেত্রে সংস্কার করতে হবে, শুধু কোটা সংস্কার নয়। ওরা কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্র সংস্কারে চলে গেছে, কিন্তু দেখেন আপনি সিদ্ধান্তগুলি কিন্তু রাজপথ থেকে এসছে। আমাদের সেই বিচারালয় যেটাই নষ্ট হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল, সেগুলি আবার সেই মূল্যবোধগুলিকে ফিরিয়ে আনতে হবে। সেটাই হচ্ছে এখনকার বড় চ্যালেঞ্জ। এবং অবশ্যই এই অন্তর্বর্তী সরকার এটা সংহত করে একটা গণতান্ত্রিক অবাধ নিরপেক্ষ মানে গ্রহণযোগ্য এবং আস্থাযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করবে। আমাদের সংসদ কিন্তু ভরে গিয়েছিল, কালো টাকার মালিকদের হাতে চলে গিয়েছিল, রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছিল, মেধাশূন্য হয়ে গিয়েছিল আমাদের জাতি। আমাদের একটা জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে, সেই লক্ষ্যে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে, দায়িত্বশীলতার আপামর জনতাকে। জি, হাসান হাফিজ ভাই, আরও আলোচনা শুনবো। আমি একটু অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী স্যার আপনার কাছে আসতে চাই যে আসলে আমাদের শেল্টার সেন্টার যেগুলো আছে সেগুলো অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলোকে আশ্রয় নেওয়ার মতো অবস্থা নেই। পাশাপাশি এই সময় এসে অনেকেই এই যে পানিবাহিত যে অসুখ বিসুখ যেটা রয়েছে তাতেও আক্রান্ত হচ্ছেন। এই বিষয়ে অর্থাৎ অসুস্থ হলে চিকিৎসা দেওয়া অথবা যাতে না হয় পানিবাহিত কোনো অসুখে যাতে তা কেউ আক্রান্ত না হন, সেই লক্ষ্যে রেড ক্রিসেন্টের বেশ কিছু ব্যবস্থাও আছে আমরা জানি। সেই ব্যবস্থাগুলো কিভাবে কাজ করছে এবং কেউ যদি জরুরি প্রয়োজনে আপনাদের সাথে যোগাযোগ করতে চায় বা করার প্রয়োজন হয়, সেই যোগাযোগটি বা কীভাবে করবে? আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ধন্যবাদ। তো আমাদের একটা বড় জিনিস যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তো একটা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আমরা একসঙ্গেই কাজ করি এবং এটাই একটি আমাদের যে আইসিআরসি বা রেড ক্রস সবই কিন্তু একটা প্রতিষ্ঠান। তো আমাদের প্রতিষ্ঠানটা এখন অনেক বেশি মূল্যবোধ বেশি হচ্ছে বিকজ ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের প্রথম এবং একমাত্র নোবেলিস্ট এবং এই প্রতিষ্ঠানটা এখন আসায় আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান, এটা আমাদের অনেক সাহায্য করবে আন্তর্জাতিক সংস্থা থেকে বিভিন্ন সাহায্য পাওয়ার জন্য। এখন আমরা যেটা করছি, প্রথম পানিবাহিত রোগ সম্বন্ধে প্রশ্ন আসছে, ওই যাহাতে পানিবাহিত রোগ থেকে প্রিভেন্ট করা যায় সেই জন্য সেখানে আমরা কতগুলি 5টা ইউনিট পিউরিফাইং মেশিন আমরা পাঠিয়েছি। তাতে হয় কি ডিসেলাইন করে ওয়াটারকে এবং ইভেন কি আমি যখন সিলেটে গেলাম আমি দেখলাম যে ঘোলা পানিটা সঙ্গে সঙ্গে পরিষ্কার পানি হয়ে যাচ্ছে এবং 750 লিটার পার আওয়ার তৈরি করতে পারে। 5টা মেশিনে বেশিরভাগ মেশিন আমার দিয়েছে আমেরিকান রেড ক্রস। এবং সেই পানিগুলো পৌঁছে দেওয়ার যে ব্যবস্থাগুলো সেটি পর্যাপ্ত কিনা, এটা হয় কি আমি যখন সিলেট নিজে গেলাম পানি পরিষদ দেখলাম যে একটা কলসি লাইন হইলো প্রায় 1-2 কিলোমিটার লম্বা, সবাই পানি নিয়ে যাচ্ছে ওখান থেকে, একটা সেন্টারে করা হচ্ছে, কেউ ওখান থেকে কলসিত করে। এবং আমাদের কতগুলি জেরিকেন দেই, জেরিকেনগুলিও আমরাই দিই ওদেরকে, প্লাস্টিক জেরিকেন, ওটা করে পানি নিয়ে যাচ্ছে এবং তাকে হাজার হাজার মানুষ পানি নিয়ে যাচ্ছে তার বাড়িতে। এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে, নৌকা করে নিয়ে যাচ্ছে, স্পিড বোটে যেখানে পৌঁছে স্পিড বোটে নিয়ে যাচ্ছে, পরিশোধ এক জায়গায় করা হচ্ছে, অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই পরিশোধ পানি যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু এই ডায়রিয়া এবং বিভিন্ন রকম জ্বর জারি ভাইরাস রোগ অনেক রোগ থেকে আমরা মুক্তি প্রিভেনশন করার জন্য আমাদের মোবাইল টিম, আমি সবচেয়ে ধন্যবাদ জানাই আমাদের আর্ম ফোর্স বা কোস্ট গার্ড, তারা কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করছেন এবং সঙ্গে ছাত্র জনতা, আমাদের যে যুব রেড ক্রিসেন্ট বেশিরভাগই ছাত্র, তারাও এর মধ্যে হেল্প করতেছেন। এবং এর মধ্যে মেডিকেল টিম আছে যারা ফার্স্ট এড ট্রেন করা, যাদের ফার্স্ট এড ট্রেনিং, ইভেন কি তাদের সিআরপি যদি কোনো মানুষের হার্ট অ্যাটাক হয় সেটাও কিছু করার ব্যবস্থা আছে। যে আমাদের যে ফার্স্ট এড টিমটা ওরা কিন্তু প্রাথমিকভাবে অনেক চিকিৎসা দিতে পারে। আর পানি নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের 10টা মেডিকেল টিম অলরেডি আমরা প্রস্তুত করেছি। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট আমাদের যে মেডিকেল হসপিটাল, ওখান থেকে আমরা টিমগুলি পাঠাই, টিম রেডি আছে। একটু পানি নেওয়া শুরু হলে আমাদের টিমগুলি সেখানে যাবে, যাদের রোগ সুখ হয় তাদেরকে চিকিৎসা, এবং ওষুধও আমাদের রেডি আছে। ওষুধ আমরা অতি সত্বর এই টিমগুলো আমরা পাঠিয়ে দিব যাতে চিকিৎসা পদ্ধতি সেখানে ঠিক মতো করা যায়। কখনো কখনো এই খবরও এসেছে যে এবারে বন্যার যে ভয়াবহতা বা যে পরিস্থিতি যেটি আছে, কোনো জায়গায় এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়াটাও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, আমাদের ট্রাক যাচ্ছেও না কোনো জায়গায়। সেক্ষেত্রে আপনারা রেড ক্রিসেন্টকে বিশেষ কোনো ব্যবস্থা আছে কিনা? আমাদের কতগুলি ট্রাক গিয়েছে, সেখানে মাল নিয়ে বসে আছে, তখন চেষ্টা করছে কোস্টগার্ডের মাধ্যমে বা নৌকার মাধ্যমে বা স্পিড বোট ওখানে পৌঁছে
দেওয়ার জন্য। আমাদের কিছু কর্মীও সেখানে আটকে আছে, তাদের উদ্ধার করার জন্য সেনাবাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে, এবং যাতে সেখানে এবং আমরা এখানে 1000 ত্রিপাল পাঠাচ্ছি যেন এটা টেম্পোরারি শেড করা যায় মানুষের, যেমন অতি বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেকে যেমন রক্ষা পায়, সেই জন্য যে জায়গার মধ্যে শুকনো আছে সেখানে ত্রিপাল দিয়ে সে টেন্ট তৈরি করার জন্য আমরা সেখানে ত্রিপাল পাঠাচ্ছি। 1000 ত্রিপাল অলরেডি আমাদের চলে গেছে, এবং সেইখান থেকে যেখানে আটকা পড়ছে সেখানে বারবারই খবর আসছে। এবং আমাদের একটা কল সেন্টার আছে, এই কল সেন্টারে আমাদের ঢাকায় কল সেন্টার আছে এবং ফেনীতে কল সেন্টার করা হয়েছে, আমাদের ইউনিটগুলিতে কল সেন্টার করা হয়েছে, তাদেরকে ফোন করে যোগাযোগ করবে কেন্দ্রের সঙ্গে এবং ইউনিটের সঙ্গে। অথবা আমাদের কমিউনিকেশন সিস্টেমটা খুবই ভালো, আমাদের দুর্যোগ যাতে আমরা যোগাযোগ করতে পারি, আমাদের সেন্টার অলরেডি চালু আছে আমাদের হেডকোয়ার্টারে, সেখান থেকে আমরা যোগাযোগ করি, সারা দেশের সঙ্গে ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারি কোথায় কি হচ্ছে, সেটা সেই ব্যবস্থা সেই অনুযায়ী আপনার ব্যবস্থা নিয়ে থাকেন। অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী স্যার আরও আলোচনা শুনবো। এলেন জেরিন খান আসতে চাই, যেটা আমাদের জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি হাসান হাফিজ ভাই বলছিলেন যে আসলে এই আন্দোলনের যে স্পিরিট অথবা লক্ষ্য সেটা কোনোভাবে মানে যাতে ব্যর্থ না হয়, সেই জায়গাতে সবার সতর্কতার প্রশ্ন, পাশাপাশি এই ব্যর্থ যাতে না হয় সেক্ষেত্রে নৈতিকতা যে চর্চা বা নৈতিক যে মূল্যবোধ তৈরি করা, সেই মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় যেটি প্রত্যাশা করি যে রাজনৈতিক দলগুলো একটা নেতৃত্বের জায়গায় থেকে সেই নেতৃত্বটি দিক এবং যাতে সবার মধ্যে সেই চর্চা হোক। যে প্রশ্নটি হেলেন জেরিন খান আপনার কাছে রেখে যাওয়া, যেটা আমাদের হাসান হাফিজ ভাই বললেন যে সংসদে কালো টাকার মালিকদের আমরা উপস্থিত দেখলাম, সেটি 66 থেকে 67% সেটি পরিসংখ্যান বলছে, পাশাপাশি নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, কি বলবেন সেটি কিভাবে নিশ্চিত করা যায়? দেখেন, এই 15 বছরে বাংলাদেশের মূল্যবোধ বলতে কিছু ছিল না। আমরা এটা যদি বলতে হয় তাহলে এই মূল্যবোধ নিয়েই একটা বিস্তারিত একটা আলোচনা হতে পারে, তাই এটা তো আপনি আমাকে অত সময় দিবেন না। মূল্যবোধ একেবারেই যে দেশের প্রাইম মিনিস্টার যে ভাষায়, যে মানে কুৎসিত ভাষায় এক সময় একটা বক্তব্য রাখতো, একজন প্রাইম মিনিস্টার যদি ওই ভাষায় বক্তব্য দেয়, ওই বক্তব্যটা একদম তৃণমূল পর্যায় পর্যন্ত গিয়ে টাচ করে, সেটাই কিন্তু হয়েছিল। সেটা 15 বছর হয়েছে। আমরা কিন্তু জানেন যে এই 15 বছরে বারবার করে ওইটাই বলতে চেয়েছি যে প্রাইম মিনিস্টার ভাষায় এত নষ্ট ভষ্ট হলে তাহলে সেইটার প্রভাব তো পড়বে, কাজেই সেটা কিন্তু পড়েছে। এবং আপনি জানেন যে এই প্রাইম মিনিস্টারের লাস্ট কিন্তু ওনার মুখের ভাষার জন্য বলে যে এই আন্দোলনটা প্রথমে তো ছিল যে শুধু বৈষম্য বিরোধী একটা আন্দোলন, কোটা সংস্কার, সেই আন্দোলন গিয়ে পরবর্তীতে এক দফা ওনার এই মুখের কারণে কিন্তু হয়েছে। তারপর তো উনি মানে মুখ দিয়ে যা বলেছেন আর তারপরে যে কাজগুলা করেছেন সেটা তো একটা একটা করে এখন জাতি দেখতে পাচ্ছে। সেটা আমার মনে হয় হিটলার মুসলিনি এদেরকেও সুপারসিড করে ফেলেছে যে ঘটনাগুলো সে ঘটিয়েছে। আর আপনি দুর্নীতির কথা বলেছেন, আমার মনে হয় এটা মনে হয় পৃথিবীতে একটা রেকর্ড হয়ে থাকবে। বাংলাদেশে একটা পিয়নকে ধরলেও হাজার হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে। যে দেশের অবৈধ প্রধানমন্ত্রী নিজেই বলছে তার হেলিকপ্টার ছাড়া সে চলে না, এটা বলা মানে কি সে বৈধতা দিয়ে দেওয়া। তা একটা পিয়নের যদি এরকম অবস্থা হয় তাহলে কি অবস্থা। এখন ওই যে শোনা যায় বিভিন্ন জায়গায়, একটা সেদিন দেখা গেল যে একজন সাবেক সচিবের বাসায় করেছে, শুনলাম যে 300 কোটি টাকা পেয়ে গেছে। মূলত নাকি ওখানে 600 কোটি টাকার কি 600 কোটি টাকার মতো ছিল। এরকম যেখানে হাত দিচ্ছে সেখানে কিন্তু শত শত না হাজার হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে। আর আপনি বলেন যে এই যে বিপ্লবটা হলো, এটা বলা হয় যে বিপ্লবের পরে একটা মানে প্রতি বিপ্লব হয়, তো সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই যে জুডিশিয়াল কুর মধ্যে দিয়ে একটা করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু এই ছাত্র জনতাই, সেটা বিশেষ করে ছাত্ররা প্রতিহত করেছে। পরবর্তীতে দেখলাম যে হিন্দু সম্প্রদায়, আমি তো মনে করি বাংলাদেশ একটা এক্সাম্পল পৃথিবীতে, যে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই একত্রে থাকে। আমিও কিন্তু একটা হিন্দু দেশে তৈরি, আমার ফ্রেন্ড সার্কেলে অনেক হিন্দু আছে, আমার বাচ্চাদের ফ্রেন্ড সার্কেলে অনেক হিন্দু। কখনো আমরা মাথায় কখনো আসেই না যে ও হিন্দু, আর মানুষ এটাই আমরা করি, এটাতেই কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাসী। 15ই আগস্টে কিন্তু আর একটা প্রতি বিপ্লব করার চেষ্টা করেছিল, তো এখনো কিন্তু অনেক ষড়যন্ত্র চলছে। তবে এইটাই আমি বলতে চাই, এবার এই আন্দোলন ব্যর্থ হতে দেওয়া যাবে না। 53 বছর হয়ে গিয়েছে, আমাদের অসংখ্য লোক জীবন দিয়েছে। সর্বশেষ আমাদের এই আগামী দিনের ভবিষ্যৎ আমাদের ছাত্ররা জীবন দিয়েছে। তাদের একটাই উদ্দেশ্য, একটা সুন্দর বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা যেখানে মূল্যবোধ থাকবে, যেখানে শান্তি থাকবে, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে তাদের সবকিছুতেই জবাবদিহিতা, স্বচ্ছতা, নৈতিক মূল্যবোধ থাকবে। সেটা করবার জন্য আমি মনে করি জাতীয়তাবাদী দলও
অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। সেখানে যেখানে যা করা দরকার সেটাই জাতীয়তাবাদী। হেলেন জেরিন খান, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী স্যার, আপনার কাছে আসি দুটি প্রশ্ন। একটি আন্তর্জাতিক সহযোগিতার প্রশ্ন আপনি বলেছিলেন, সেই জায়গাতে আপনারা কিভাবে সেই বর্তমান যে চিত্র, বন্যার পরিস্থিতি উপস্থাপন করে সেই সহযোগিতাগুলো নিয়ে আসার চেষ্টা করছেন, এটি একটি বিষয়। আরেকটি হলো যে আমাদের দেশের সমাজে যারা বিত্তবান বা অর্থের বিচারে এগিয়ে থাকা যে সমস্ত ব্যক্তি যারা রয়েছেন তাদেরও তো সহযোগিতা প্রয়োজন। এই দুইটি বিষয় নিয়ে একটু শুনতে চাই। আন্তর্জাতিক পর্যায়ে আমি যেটা অলরেডি শুরু করেছি যে আমাদের IFRC যিনি প্রেসিডেন্ট, ওনার সঙ্গে সংযোগ রাখি সারাক্ষণ, এবং কি বন্যায় যখন আমি রিলিফ দেওয়ার এই চিত্রগুলি তাদেরকে আমি পাঠাই, যেমন ইস্টার্ন রিজিয়নের চিফ আলেকজান্ডার, ওনাকে আমি চিত্র পাঠাই, ওনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে রাখছেন। কেমন রেসপন্স? কেমন ওনাদের রেসপন্স খুবই ভালো, এবং ওনারা বারবারই বলতেছেন বর্তমান পরিস্থিতি কি অবস্থা, আমাদের রেড ক্রসে কী পরিস্থিতি আছে। তো আমি জানাচ্ছি যে আমাদের হঠাৎ বন্যা দেখেছে, বন্যায় আমাদের এই হেল্প লাগবে, এবং ওনারা খুব সুন্দর ইমিডিয়েট রেসপন্স। ইভেন যিনি সারা পৃথিবীর রেড ক্রস রেস্কিউ সেন্টারের প্রেসিডেন্ট, উনি আমাকে রেগুলার ইমেইলের মাধ্যমে, সেক্ষেত্রে কোনো অর্থ বরাদ্দ বা অন্য কোনো সহযোগিতা অলরেডি অনেক অর্থ বরাদ্দ আমেরিকান রেড ক্রস দিচ্ছে, এখানে সুইডিশ রেড ক্রস দিচ্ছে, এখানে যারা আছে অলরেডি বর্তমান প্রতিনিধিরা, যেমন আগামীকাল আমার সঙ্গে মিটিং করছেন আমাদের যে প্রতিনিধি আছেন যিনি IFRC, ওনার সঙ্গে একটা মিটিং আছে কালকে এই ব্যাপারেই, যে আমরা কি করব এই জিনিস নিয়ে, আন্তর্জাতিক সংস্থাগুলো কীভাবে সাহায্যটা করবে। আমাদের অনেক ফান্ড আছে, ফান্ড অলরেডি রিলিজ করা হচ্ছে, অনেক ফান্ডে আমি আজকে আসার পর রিলিজ করেছি, যে এইগুলি এখন কাজ হচ্ছে সব জায়গায়। আরেকটি প্রশ্ন হলো যে আমাদের সমাজে যারা বিত্তবান কিংবা যারা এগিয়ে আছেন তাদের উদ্দেশ্যে এই পানিবন্দী মানুষকে সহযোগিতা করার জন্য কি আবেদন রাখবেন? একটা খুব সত্যি ঘটনা যে আমাদের যে রেড ক্রস এবং রেড কিচেন, আমাদের যে রেড কিচেন সোসাইটি চলে কিন্তু মানুষের দানে। যে বিশ্ব রেড কিচেন রেড ক্রস যেটা আছে সেটা কিন্তু মানুষই দান করে, মানুষের জন্য সবাই। এবার যে বলেছে মানুষের জন্য দাঁড়াতে হবে, কিন্তু আমাদের দেশে এটার পরিমাণ খুবই কম, যে কারণে আমি বারবারই রেড কিচেনের চেয়ারম্যান হওয়ার পর বহুবার আমি আবেদন জানাই যে আমাদের যারা বিত্তশালী আছেন আপনারা এগিয়ে আসেন, কারণ মানুষের টাকা এটা চলে। আমরা শুধু বিদেশি সাহায্যের জন্য হাত বাড়িয়ে থাকবো না, আমাদের নিজে যারা অনেক বিত্তবান লোক আছে, এখন দেখছি যা এক একটা মানুষের কত কোটি কোটি টাকা আছে। অতএব আমি ব্যবসায়ীদের প্রতি এখনও আকুল আবেদন জানাই যে বন্যার সময় আমরা আমাদের রেড ক্রসকে আমাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে আমাদের সে টাকা পাঠাতে পারেন। আমাদের সেখানে আমরা যেটা করি, আমাদের যেগুলিকে গ্রামে গঞ্জে আমরা কিন্তু ক্যাশ টাকা দিই, টাকাটা ক্যাশ দিই না, সেটা আমরা সাধারণত বিকাশের মাধ্যমে পাঠাই যেন টাকাটা তসরুফ না হয়। আপনারা রেড ক্রিসেন্টে সরাসরি আমাদেরকে দান পাঠাইতে পারেন, এবং এটা মনে রাখবেন যদি রেড ক্রিসেন্টে কোনো টাকা দেন এটা এবং ঠিক জায়গায় যাবে, ঠিক মতো এটা মূল্যায়ন করা হবে। এবং বর্তমান আমাদের সরকার সংস্কার করে সারা দেশকে আমরা চেষ্টা করব, এখন কোনো আর এদিক সেদিক টাকা হবে না, এবং এটা চারিদিক দিয়ে সজাগ দৃষ্টি আছে আমাদের ছাত্রদের, সজাগ দৃষ্টি আমাদের যারা নতুন প্রজন্ম আসছেন তাদের, বর্তমান সরকারের প্রতিনিধিদের, এবং রেড ক্রিসেন্টও সর্বদা চেষ্টা করবে যাতে একটি টাকাও আপনাদের এই দিক সেদিক না যায়, এবং জনগণের হাতে মানবতা সকলের সহযোগিতার মধ্যে দিয়ে বন্যা পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো। সেটাই তো প্রত্যাশা, সেটাই আমার প্রত্যাশা। অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। হাসান হাফিজ ভাই আসতে চাই, আপনি একজন বরেণ্য কবি, সৃষ্টিশীলতার সাথে সংযুক্ত মানুষ, এবং সেই জায়গা থেকে নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, সেটাই তো আমরা প্রত্যাশা করি। শুনতে চাই আপনার বক্তব্য। আমরা তো নতুন একটা অধ্যায়ে প্রবেশ করেছি, সেটার জন্য অনেক রক্ত ঝরেছি। রক্তের সঙ্গে যেন আমরা বেইমানি না করি, শহীদদের যেন আমরা মনে রাখি, তাদের প্রতি শ্রদ্ধাশীল হই। তারা যেই জন্য ত্যাগ স্বীকার করেছেন সেই তাদের স্বপ্নটাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, যার ক্ষেত্র থেকে যেটা আমরা যেন সহিষ্ণুতা দিয়ে, ধৈর্য দিয়ে, এবং দায়িত্বশীলতা দিয়ে, এবং দেশপ্রেম দিয়ে আমরা যদি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা ব্যর্থ হব না। আমরা সেই স্বপ্নের প্রত্যাশায় রইলাম, সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় আমরা রইলাম। এই হাসান হাফিজ ভাই, অতীতে আমরা দেখেছি যে প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের যারা কবি মহল অথবা সাহিত্যিক গোষ্ঠী তারা কিন্তু বিভিন্নভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছে, লেখনের মধ্য দিয়ে কিংবা একেবারে মানুষের কাছ থেকে চাঁদা তুলে। এই উদাহরণগুলো আমার চোখে ভাসে যে রাস্তায় রাস্তায় মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা গান গেয়ে সেই আলোড়নটা আমরা দেখতে পাবো কিনা। এত আকস্মিক এই বন্যাটা, উনি বলেছেন বিস্তারিত, আমরা কিন্তু জুলাই বিপ্লবের ধাক্কাটাই এখনো কাটিয়ে উঠতে পারিনি। তার মধ্যে একটা আকস্মিকভাবে এটা আমাদের মধ্যে এসছে, এবং আমাদের সদা জাগ্রত ছাত্র সমাজ আছে, তারা অলরেডি টিএসসিতে সেটা করছে, এবং নিশ্চয়ই সবার সম্মিলিত লেখক, শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবী, শ্রমজীবী মানুষ সবাই মিলে আমরা এটা মোকাবেলা করব। কারণ আমাদের দেশটাকে আমাদেরই করতে হবে। কেন আমরা পরনির্ভরশীল হব? বিদেশি সাহায্যের অপেক্ষায় কেন আমরা থাকব? সবাই মিলে যদি আমরা একসঙ্গে আমাদের যারা হতদরিদ্র আছে, যারা দুর্ভাগা আছে, তাদের পাশে যদি আমরা দাঁড়াই, একটু যার সাধ্যমতো একটু সাহায্য করি, তাহলে নিশ্চয়ই আমাদের কোনো বিদেশের কাছে হাত পাততে হবে না। আমরা নিজেদের পায়ে দাঁড়াবো, অবশ্যই আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম। দর্শক ধন্যবাদ। হেলেন জেরিন আপা, মনে হচ্ছে আপনি কিছু যোগ করবেন? আমি এখানে যোগ করতে চাই, বাংলাদেশের মানুষ কিন্তু খুবই আন্তরিক এবং একে অপরকে সহযোগিতা করে। এই
মানে চিন্তা চেতনার মধ্যে দিয়ে প্রত্যেকে বড় হয়েছে। এই কারণে আমরা দেখি বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে কিন্তু আপামর জনসাধারণ সবাই সম্প্রীতি বজায় ঝাঁপিয়ে পড়ে। এবং আমাদের তো এখন আরো একটা গর্বের জায়গা হলো আমাদের বিদেশে প্রচুর আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে, তারাও কিন্তু আমরা দেখি, বিশেষ করে আমি তো জানি না প্রতিষ্ঠিত ব্যক্তি রয়েছে বিভিন্ন দেশে। গতবারই সিলেটে বন্যা হলো, আমরা গেলাম অসংখ্য, ওখানে গিয়ে শুনলাম যে অসংখ্য বিদেশি তারা সহযোগিতা, বিদেশি যারা আছে নাগরিকরা আছে তারা বিভিন্নভাবে সহযোগিতা করছে। জি, অধ্যাপক কবির চৌধুরী স্যার, একেবারে শেষ লাইন হিসেবে কিছু যুক্ত করবেন কিনা, শেষ লাইন হিসেবে কিছু যুক্ত করবেন কিনা? আজকে যেহেতু বেশিরভাগ কথা হচ্ছে এই দুর্যোগ নিয়ে, বন্যা নিয়ে, তো দুর্যোগ বন্যা যখনই আসবে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে, যেটা আবার বলতেছিলেন সেটা খুবই আমরা সবসময় রেড ক্রস রেস্কিউশন মানুষের সঙ্গে আছি, মানুষের সেবায় আছি, এবং আমাদের যারা আত্মাহুতি দিচ্ছেন এই ছাত্র জনতার মধ্যে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি, এবং তাদের জন্য আজকে দেশ পেয়েছে, আমরা যেন তাদের কথা কখনোই ভুলে না আগামী প্রজন্ম আমাদের দেশকে নতুন নতুন দিগন্তে দিবে এবং সম্পূর্ণ একটি দেশ হবে যেখানে বৈষম্য মুক্ত জীবন, বৈষম্য মুক্ত, এবং এটার জন্য আমরা প্রস্তুত এবং এই প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর দেশ দিতে চাই। কবির চৌধুরী অসংখ্য ধন্যবাদ। হাসান হাফিজ ভাই, শেষ মন্তব্য কি বলবেন? আমরা শেষ করব, আপনার কথা দিয়ে শেষ করব। আমরা একটা নতুন আগামীর স্বপ্নে বিভোর হতে চাই, এবং সেটা আমরা যেন একটা ত্যাগ এবং ধৈর্য এবং মানে সহিষ্ণুতা দিয়ে, বারবার এই কথাটা আমি বলবো, কারণ আমাদের দেশ বহুমতের প্রতি শ্রদ্ধাশীল এবং সবাই মিলে, আমাদের এখানে কোনো সংখ্যালঘু নাই, আমরা সবাই বাংলাদেশে, আমরা সবাই মানুষ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মা, আমরা একই ভাইয়ের সন্তান, আমরা যেন একসঙ্গে থাকি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু বলছেন যে নাগরিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করতে হবে। অবশ্যই অবশ্যই সেটা শ্রদ্ধাশীল হতে হবে, এবং শহীদদের স্বপ্নকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই অঙ্গীকার হোক আমাদের, এবং এই শপথ হোক আমাদের আজকের দিনে সবার জন্য, এবং নতুন বাংলাদেশের এই আমাদের তরুণরাই গর্বে, সেই স্বপ্নে আমরা আবার উজ্জীবিত হতে চাই। প্রতি মুহূর্তে আমরা যেন সেই শহীদদের কথা মনে রাখি এবং তাদের আদর্শটাকে, স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাই। আমি এক লাইন একটু বলতে চাই, সেটা হলো যে যেমন ধরেন হাসান হাফিজ ভাই বললেন যে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মানে এই ভেদাভেদি তো আমরা যেতেই চাই না, আমরা এখানে মানে কোনো বৈষম্য রাখতে চাই, বাংলাদেশের নাগরিক সুতরাং অন্য কোনো ভেদাভেদ আমরা যেতে চাই না। থাকবে সেটা হলো যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে তারাও যেন আমাদেরকে এই ব্যাপারে সর্বোত্তম সহযোগিতা। নিশ্চয়ই সেক্ষেত্রে আপনার রাজনৈতিক দল রাজনৈতিকভাবে সোচ্চার থাকবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা সেটি প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ হেলেন জেরিন খান, অধ্যাপক ডাক্তার এম.ইউ. কবির চৌধুরী এবং হাসান হাফিজ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।